তারা এনসিপির কেউ না, তারা তারা হলো গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ছাত্র জনতার লোক। তারা অভ্যুত্থানের লোক, তারা এনসিপির কেউ না। চমৎকার ব্যাখ্যা, তাই তো? তারা ছাত্র জনতার এবং গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট লোক, তারা এনসিপির কেউ নাই মনে। হ্যাঁ, তারা এনসিপির তখনই হবে যখন তারা পথ ছেড়ে দিয়ে গিয়ে নাহিদ ইসলামের মতো এনসিপিতে জয়েন করবে। এখন কেন তারা এনসিপির লোক হবে? বিএনপি যতই কান্নাকাটি করুক, যতই আমাদের বোঝাবার চেষ্টা করুক এই দুজনকে খেদাতে হবে, আমরা তো চাই না। কোন লজ্জায় চাইবো আমরা? তারা আমাদের শ্বাস ফেলতে দিয়েছে, আমাদের শ্বাস বন্ধ ছিল, আমরা আইসিইউতে ছিলাম, আমরা আবার জীবন ফিরে পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি। বিএনপির যতই খারাপ লাগুক, বিএনপির অনেক অর্বাচীন নেতা বলবার চেষ্টা করেছে এটি কোনো দ্বিতীয় স্বাধীনতা না, স্বাধীনতা একবারই হয়। কে বলেছে? স্বাধীনতা 5 বারও হতে পারে। জনগণ যখন প্রকৃত স্বাধীনতার স্বাদ না পাবে, যতবারই চেষ্টা করবে, যতবারই আন্দোলন সংগ্রাম করবে, যতবারই আন্দোলন সংগ্রামে সফলতা আসবে, প্রতিটি স্বাধীনতা বলে গণ্য হবে। এবং এইটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আর এই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আমাদের দিয়েছিল সেই দামাল ছেলেরা, সেই ছাত্র নেতৃবৃন্দ। উত্তেজনার পারদ কিছুটা নেমেছে, বাট সব প্রশ্নের উত্তর কি পাওয়া গিয়েছে বা সব সমস্যার সমাধান কি হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। কথা বলছিলাম গত রাতে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে 3টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছিল গত রাতে, প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে সেই বৈঠক নিয়ে কথা বলছিলাম। সেই বৈঠকে কি আলোচনা হলো, কে কি বললেন, যদিও একটু অনেকটাই পুরনো হয়ে গিয়েছে ইতিমধ্যে, বাট তারপরও কিছু আলোচনা এসব নিয়ে করা যেতেই পারে। আর আমরা কি ভাবছি, দর্শক আপনারা কি ভাবছেন এই ইস্যুগুলোতে? আমার নিজস্ব টেক তো থাকছে। তো শুরু করছি আলোচনা। তো যা হয়েছিল, গত রাতে প্রথমে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা, আর সেই বৈঠকে বিএনপি একটি লিখিত বক্তব্য পাঠ করেছিল। তারা বক্তব্য লিখে নিয়ে গিয়েছিল আর সেখান থেকে তারা পাঠ করেছিল। আর পরবর্তীতে মিটিং শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলেছিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিএনপির ডক্টর খন্দকার মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপি সরকারের সাবেক 3 দফায় সম্ভবত এমপি ছিলেন এবং 2বার মন্ত্রী ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী হয়ে অনেক নাম কামিয়েছিলেন, তবে নামটা কোন দিকে আমি ঠিক জানি না, নাম কামিয়েছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তো তিনি সাংবাদিকদের বলছিলেন কিছু সারাংশ তাদের লিখিত বক্তব্যের। নির্বাচনী রোডম্যাপ বা পথ নকশার ঘোষণার দাবি জানিয়েছি আমরা প্রধান উপদেষ্টার কাছে। তারা সবসময় যে দাবিটি জানিয়ে এসেছেন, তারা দায়িত্ব নেবার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে সেই একই দাবি জানিয়েছেন লিখিত বক্তব্যেও। নির্বাচনী একটি রোডম্যাপ বা পথ নকশা যাতে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শিগগিরই ঘোষণা করেন, এটি ছিল দাবির মধ্যে তাদের অন্যতম দাবি। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন। কিছুদিন থেকে বিএনপি কয়েকজন উপদেষ্টাকে বিতর্কিত বলবার চেষ্টা করছে দলীয়ভাবে, এবং ব্যক্তিগতভাবে দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে কথা বলছে, সরাসরি অবস্থান নিয়েছে। এর মধ্যে 2জন ছাত্র উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর আছেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা। আর আরেকজন হলেন যিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার ডক্টর খলিলুর রহমান, আর যিনি কিনা অলরেডি হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করছিলেন। তো তিনি যখনই নিরাপত্তা উপদেষ্টা হলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তখন থেকে তাকে নিয়ে বিএনপি বেশ বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষভাবে বিএনপি, অন্যরাও কথা বলেছে তাকে নিয়ে, বিএনপি বেশি করেছে। বিএনপি একেবারে তাকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে ডক্টর খলিলুর রহমানকে। তো 2জন ছাত্র উপদেষ্টা সহ ডক্টর খলিলুর রহমান, এই 3 জনের পদত্যাগ চাচ্ছে। তাদের সে লিখিত দাবির মধ্যে এইটিও ছিল, এই 3 উপদেষ্টার পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদ পুনর্গঠন। আর তিনি আরো বলেন, আলোচনায় সংস্কার, বিচার ও নির্বাচন এসেছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কথা বলছি। আলোচনায় সংস্কার, নির্বাচন ও বিচার প্রসঙ্গ এসেছে। আশা করেছি এই সরকার সকলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার প্রস্তাব দেবে, যা চলমান থাকবে। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা তা বাস্তবায়নের চেষ্টা করব। অর্থাৎ এই সরকার ঐকমত্যের ভিত্তিতে, সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে, যে আলোচনাগুলো টেবিলে আছে সংস্কার বিষয়ক, এর ভিত্তিতে একটি সংস্কার প্রস্তাব দেবে। হয়তো তিনি মিন করেছিলেন চূড়ান্ত সংস্কার প্রস্তাব,
সর্বসম্মত এবং চূড়ান্ত এটি দেবে, আর বিএনপি ক্ষমতায় এসে সেগুলো বাস্তবায়ন করবে। আচ্ছা, আর তিনি এটিও বলছিলেন যে বিচার, নির্বাচন ও সংস্কার, আমরা বলেছি একটির সাথে আরেকটির কোনো সম্পর্ক নেই। তো প্রিয় দর্শক, এই জায়গাটি একটি আহা মোমেন্ট, একটির সঙ্গে আরেকটির নাকি সম্পর্ক নেই, তিনটি এলিমেন্টের। তো এইটি নিয়ে একটু পরে কথা বলছি, আমার নিজস্বটি বিশ্লেষণ থাকছে। আপাতত তিনি যা বলেছিলেন সেইটুকুই আমি আপনাদের শোনালাম। আলোচনার শেষের দিকে, সাংবাদিক সম্মেলনের শেষের দিকে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে যে আলোচনা হলো সরকারের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে, তাতে বিএনপি সন্তুষ্ট কিনা। তো ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কৌশলে সেই উত্তরটি এড়িয়ে গিয়েছিলেন। উত্তর না দিয়ে তিনি বলেছিলেন যে দেখি আমরা অপেক্ষা করি সরকারের প্রেস সেকশন, প্রেস উইং বা প্রেস সেকশন কি বক্তব্য দেয়, তারা কি বলবার চেষ্টা করে সেইটি আমরা শুনবো, দেখব, তারপর আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো আমরা সন্তুষ্ট হয়েছে কি হয়নি। তো এইভাবে তিনি সেই প্রশ্নের উত্তরটি এড়িয়ে গিয়েছিলেন। আচ্ছা, তো এই গেল বিএনপির কথা। এইবার একটু বিশ্লেষণ করি কথাগুলো। বিএনপি যে দাবি জানিয়েছেন, নির্বাচনী রোডম্যাপ বা পথ নকশা, এটি নিয়ে আমার বিশেষ কিছু বলবার নেই। এই দাবি শুরু থেকে আছে, আর এটি দোষের কিছু না, এটি তারা চাইতেই পারেন। এটি গণতান্ত্রিক অধিকার, এই দেশের যে কোনো নাগরিক সরকারের কাছে নির্বাচনের একটি রোডম্যাপ, একটি সুনির্দিষ্ট তারিখ, সময় চাইতেই পারেন। সো বিএনপি বরাবরই চাচ্ছে, কাল রাতেও চেয়েছে, ইটস অল রাইট, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলছি না। আর এই প্রশ্নের উত্তরে শুধু এটুকু বলবো, অধ্যাপক ইউনূস কিন্তু একই জায়গায় আছেন। ডিসেম্বর থেকে 2025-এর 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুন পর্যন্ত তার যে টাইমলাইন তিনি যে আগে থেকে ঘোষণা করেছিলেন এবং রিপিটেডলি তিনি একই কথা বলেছেন, কাল রাতেও তার এই কথার কোনো ব্যত্যয় হয়েছে বলে আমরা শুনিনি। আচ্ছা, আর উপদেষ্টাদের বিষয়ে যে কথা বলা হয়েছে, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, তো এটি নিয়ে আগের ভিডিওগুলোতে আমি কথা বলেছি। তো দুজন ছাত্র উপদেষ্টা, যেই ছাত্র উপদেষ্টারা বিএনপির মুখটি খুলে দিয়েছে, এতদিন মুখে স্কচ টেপ লাগানো ছিল, হাত পিছমোড়া করে বাঁধ দেওয়া ছিল, বেঁধে রাখা ছিল যেটাকে বলি আমরা, তো আর মুখে ছিল স্কচ টেপ, অর্থাৎ হাসিনা স্কচ টেপ মেরে দিয়েছিল যাতে শব্দটি পর্যন্ত বের করতে না পারে আর শ্বাস ফেলতে না পারে। বলতে গেলে বিএনপি এক ধরনের লাইফ সাপোর্টে ছিল গত 15-16 বছর। কোরামিন দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল কোনো রকমে। তো সেই লাইফ সাপোর্টে থাকা বিএনপি হঠাৎ করে আলোতে আসতে পেরেছে, অক্সিজেন নিতে পারছে, এখন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে, আন্দোলন করতে পারছে, সংগ্রাম করতে পারছে, ঢাকা শহর অচল করে দিতে পারছে, নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ করে দিতে পারছে, এবং ইচ্ছে মতো দলীয় নেতা কর্মীরা চাঁদাবাজি করতে পারছে। আওয়ামী লীগের সেই ফেলে যাওয়া সেই অপরাধ ক্ষেত্রগুলো, চাঁদাবাজির সেই স্পটগুলো, সবগুলো জায়গা পুনর্দখল করতে পেরেছে। এই সুবিধাগুলো বিএনপি কিন্তু ছাত্রদের জন্যই পেয়েছে। আর বিশেষভাবে এই ছাত্র উপদেষ্টারা অনন্য ভূমিকা পালন করেছে। দামাল ছেলেরা বুক পেতে দিয়েছিল পিস্তল, বন্দুক, রিভলভার, স্ট্যান্ড গান, এইসবের সামনে বিন্দুমাত্র ভয় পায়নি কোনো কিছু। তো এই ছেলেরাই তাদেরকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে, উচ্চ কণ্ঠ হবার সুযোগ করে দিয়েছে, বড় গলায় কথা বলার সুযোগ করে দিয়েছে। কিন্তু এই সব কিছু ভুলে গিয়ে বেশ অনেক দিন থেকেই এই ছাত্র নেতাদের, এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাইছে বিএনপি। এটি এতই লজ্জার যে এটি নিয়ে কথা বলতেও লজ্জা লাগছে। আসলে অনেক বিএনপি কর্মী, নেতৃস্থানীয় আমার সঙ্গে যাদের কথা হয় তারাও বলেছেন যে এটি লজ্জার, আমরা তো এটি চাইতেই পারি না। হ্যাঁ, ছাত্রদের অনেক ভুল ত্রুটি আছে। এই তরুণ উপদেষ্টারা বা অন্যান্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে এখন অনেকেই এনসিপিতে আছেন, কেউ কেউ এখনো জাতীয় নাগরিক পার্টিতে রয়ে গিয়েছেন। তো এই যে ছাত্ররা, এরা বয়সে তরুণ, এরা অনেক ভুল ত্রুটি করছেন। অতীতে আমরা দেখেছি অনেক ভুল ত্রুটি তাদের মাধ্যমে সংগঠিত হয়েছে। আমি নিজেও আমার চ্যানেলে তাদের ভুল নিয়ে, তাদের দোষ নিয়ে অনেক কথা বলেছি, এমনকি তাদের বিরুদ্ধে আমি তদন্ত পর্যন্ত চেয়েছি। তো হ্যাঁ, সেগুলো সব ঠিক আছে, তাদের সমালোচনা হতে পারে, তাদেরকে আমরা সংশোধন করবার চেষ্টা করতে পারি, রাস্তা দেখাতে পারি। বিএনপি সিনিয়র হিসাবে রাজনীতিতে তারা অনেক সিনিয়র, তাদের পথ দেখাতে পারে। এইসব কিছু না করে তারা এখন তাদের পদত্যাগ চাচ্ছে। তাদের ভয় এই দুজন ছাত্র উপদেষ্টা থাকলে তারা আর ক্ষমতার লোভ, ক্ষমতার মুখ কখনো দেখবে না, তারা কখনো আর ক্ষমতায় আসতে পারবে না। এরা এতই শক্তিশালী যে এরা বিএনপিকে উৎখাত করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে হাসিনার মতো। সেই ভয় থেকে তারা এই দুজনের পদত্যাগ চাচ্ছে। আর ডক্টর খলিলের কথা যদি বলি, বিএনপি তাকে ঈর্ষা করে। বিএনপিতে কখনোই না, বিএনপি যতবার ক্ষমতায় ছিল বা এখন ক্ষমতায় আসি করছে, বিএনপির জন্মের পর থেকে ডক্টর খলিলুর রহমানের মতো এরকম প্রোফাইলের, এরকম যোগ্য একজন মানুষ বিএনপি কখনো জোগাড় করতে পারেনি, কখনোই না। সেটা
বিএনপিকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, তারা আমাকে দেখাক এই মাপের একজন পণ্ডিত ব্যক্তি, একজন সজ্জন ব্যক্তি যার আন্তর্জাতিক খ্যাতি রয়েছে, কূটনীতিতে বলি, অর্থনীতিতে বলি, যার অ্যাচিভমেন্ট আছে অনেক, এরকম একটি প্রোফাইল সম্পন্ন লোক বিএনপি কখনোই জোগাড় করতে পারেনি। তাদের মন্ত্রী পরিষদে বলি, উপদেষ্টা পরিষদে বলি, স্ট্যান্ডিং কমিটিতে বলি, দলের পারেনি। কিছু চোর ছেচরকে জোগাড় করতে পেরেছিল। হ্যাঁ, তাদের কারো কারো নামের আগে ড আছে, ডক্টর আছে। এই যে একজনের কথা বলছি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার বিষয়ে আপনারা গুগল করে জেনে নেবেন, আমার বলবার কিছুই নেই আসলে। তো এরকম যতগুলো ড আমরা দেখেছি বিএনপিতে, সবগুলিকে আমরা পেয়েছি দুর্নীতিবাজ, অসৎ, ধান্দাবাজ, এইসবই পেয়েছি, এবং জনস্বার্থ বিরোধী কাজে তারা সবসময় লিপ্ত ছিল। তো ডক্টর খলিলকে তাদের ঈর্ষা হয়, বিএনপি তার ব্যাপারে ঈর্ষা পরায়ণ হয়েছিল, আর সেই ঈর্ষা থেকে তার পদত্যাগ চাচ্ছে। এখন আপাত দৃষ্টিতে ডক্টর খলিলের যেসব দোষগুলো নিয়ে বিএনপি কথা বলবার চেষ্টা করছিল, যে চিটাগং বন্দর বিদেশিদের দিয়ে দেয়া, রাখাইনে করিডোর দেয়া, এইসব কথা তার মাথার থেকে এসেছে। সে রাষ্ট্রবিরোধী, জনবিরোধী লোক, বাংলাদেশের সার্বভৌমত্ব কারো কাছে বিকিয়ে দিচ্ছে কিনা, এইসব কথাগুলো সামনে এনেছে। অবান্তর, অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় কথাবার্তা। একটি বাচ্চা শুনলেও হাসবে যে ডক্টর খলিল সারা জীবন তার অ্যাচিভমেন্ট, তার কেরিয়ার, তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তিনি যা যা করেছেন এইসবের সঙ্গে বিএনপির অভিযোগ একেবারেই যায় না। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এই কথা বলছি না যে ডক্টর খলিল ভুল করতে পারেন না, তিনি কিছু ভুল পদক্ষেপ নিতে পারেন, ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আমরা যদি বুঝতে পারি সেগুলো দেশের জন্য ভুল, ক্ষতিকারক, আমরা প্রতিবাদ করব। আমরা চাইবো তারা এগুলো থেকে বিরত থাকুন, বা যদি করতে হয় সর্বদলীয় মতৈক্যের ভিত্তিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে মতৈক্য হলে তবেই করেন। এই দাবি আমরা করব, আমি নিশ্চয়ই, আমি নিজেও করবো এই দাবি, এবং এটাই রাইট ওয়ে। এককভাবে করবার কোনো সুযোগ নেই। কিন্তু এই পদক্ষেপগুলো একেবারে খুব খারাপ। প্রথমত করিডোর দেওয়ার তো প্রশ্নই আসেনি, করিডোর নিয়ে কোনো কথাই হয়নি। কথাটা ছিল অন্য কিছু, মানবিক একটি প্যাসেজ বা রাস্তা, রিলিফ যাতায়াত করবে, জরুরি খাদ্য সামগ্রী, ওষুধপত্র যাতায়াত করবে মানবিক কারণে। সে একটা হিউম্যান প্যাসেজ নিয়ে কথা হচ্ছিল। রাত আর দিন পার্থক্য করিডোর এবং হিউম্যান প্যাসেজ। তারা যদি না জানে বিএনপি নেতৃবৃন্দ, তারা চাইলে গুগল করে জানতে পারে হিউম্যান প্যাসেজ কি, করিডোর কি, কোনটির কি শানে নজুল, কোনটির কি তাৎপর্য, তারা এগুলো গুগল করলে পেয়ে যাবে। তাদের এত ধৈর্য কম হলে কি করে হবে? পড়াশোনা তো করতে হবে, কোনো বিষয়ে প্রতিবাদ করতে হলে, কোনো বিষয়ে বিরোধিতা করতে হলে জেনে বিরোধিতা করতে হবে। এমনি এমনি শুনেছি করিডোর, বাস করিডোর, করিডোর দিয়ে দিল, সার্বভৌমত্ব চলে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, ভয়ঙ্কর একটি খেলা খেলছে তারা। তো সেই খেলার ছড়ে তারা বলছে ডক্টর খলিলকে চলে যেতে হবে। আর ডক্টর খলিলের ব্যাপারে যে বন্দর বিদেশিদের দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, অধ্যাপক ইউনুসের ব্যাপারেও সরাসরি এই বিষয়ে কথা বলা হচ্ছে। অনেকেই বলছে, সরাসরি অবস্থান নিয়েছে, কটাক্ষ করছে। সেদিন তো বলেই বসলেন সালাউদ্দিন আহমেদ খুলনায় সার্কিট হাউস ময়দানে, আপনার আক্কেল জ্ঞান নাই। সে পাগল সালাউদ্দিনের কথা বলছিলাম প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে। মানসিক ভারসাম্যহীন, ইন্ডিয়া যাকে ঘুমের ওষুধ দিত, ইনজেকশন দিত, ড্রাগ দিত ইন্ডিয়া তাকে, আর সে কি করে ইন্ডিয়া গেল, কি করে ফিরে আসলো, কি হলো, এই বিষয়ে আমরা এখনো কিচ্ছু জানি না। ভবিষ্যতে কোনো সরকার যদি তদন্ত করে তাহলে হয়তো বেরিয়ে আসবে থলের বেড়াল। বিষয়টি কি, ইচ্ছে করে চলে গিয়েছিলেন রয়ের ট্রেনিং পাওয়ার জন্যে, নাকি আসলে ইন্ডিয়ানরা তাকে ধরে নিয়েছিল, হাসিনা তাকে পুশব্যাক করেছিল ইন্ডিয়ায়? বিষয়টি কী ছিল আমরা এখনো জানি না, কিন্তু বাট লোকটি ভারসাম্যহীন কিছুটা হলেও সেটুকু তো বোঝা যায়। তো এই মানসিক ভারসাম্যহীন লোকটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে, রাষ্ট্রের প্রধান নির্বাহীকে বলছিলেন, আপনার আক্কেল জ্ঞান নাই। কত বড় আক্কেলালি হয়ে গিয়েছে, হাসতেও খারাপ লাগছে। তো যাই হোক, তো এই আক্কেলালিরা তাদের আক্কেলের পরিচয় দিয়েই যাচ্ছে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে। যেই প্রতিবাদগুলো কেন করছে, তারা কার বিরুদ্ধে করছে নিজেরাই জানে না। আর বন্দরের কথা যদি বলি, বহু দেশে পৃথিবীর বন্দর ব্যবস্থাপনা অন্য দেশকে দেওয়া হয়েছে, অন্য দেশের এফিশিয়েন্ট কোনো অথরিটিকে দেওয়া হয়েছে, কোনো কোম্পানিকে দেওয়া হয়েছে। এটি অনেকটা বিজনেসের মতো। সো বিজনেস তো সব দেশের সঙ্গে সব দেশ করে, এক্সপোর্ট ইম্পোর্ট চলছে দুনিয়াতে, সেখানে কারো সার্বভৌমত্ব রপ্তানি করা হয় না, আমদানিও করা হয় না। সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব বিক্রি হয় না, এটি দেখা যায় না, এমন কোনো পণ্য না যেটি ট্যাঞ্জিবল, টাচেবল, এরকম না। সো তাই বন্দর নিয়ে কথা উঠলে বলা হচ্ছে বাংলাদেশকে দিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশকে আমেরিকা নিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে। খুবই ক্লিশে, বহুল ব্যবহারের কারণে, বহুল চর্চিত হবার কারণে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক এবং আর চলে না, এটি ক্লিশে হয়ে গিয়েছে এইসব কথাবার্তা। তো সেই সব ক্লিশেই তারা বারবার উচ্চারণ করছিল তাদের কালকের দাবির মধ্যে, লিখিত দাবির মধ্যে সেগুলি এসেছে। ভেবেছিলাম নতুন কিছু হয়তো বলবে, না, কিচ্ছু আসেনি নতুন, হতাশ হয়েছি। আচ্ছা, তো এই ছিল বিষয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলছিলেন, যে বিচার, সংস্কার এবং নির্বাচন নাকি সম্পর্কহীন, কোনোটির সঙ্গে কোনোটির সম্পর্ক নেই। যেই সরকার এখন প্রতিষ্ঠিত আছে, অন্তর্বর্তীকালীন সরকার,
এই সরকার নির্বাচন দেওয়ার সরকার না। নির্বাচন দেওয়ার জন্য তারা আসেননি, ছাত্র জনতা তাদেরকে নির্বাচন দেওয়ার জন্য ম্যান্ডেট দেননি। এটি একটি জন আকাঙ্ক্ষার সরকার, এই দেশের লাখো কোটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের বাস্তবায়ন, এই সরকারের ফরমেশন, এই সরকারের ক্ষমতায় আরোহণ। জন আকাঙ্ক্ষা, মূল জায়গাটি হলো জন আকাঙ্ক্ষা। কিসের আকাঙ্ক্ষা? একটি সুন্দর, সমৃদ্ধ, দুর্নীতিবিহীন বাংলাদেশ, যেখানে মানবাধিকার রক্ষিত হবে, সবার সমমর্যাদা নিশ্চিত হবে, মানবিক মর্যাদা নিশ্চিত করা যাবে, এবং অবশ্যই একটি নির্বাচন লাগবে সময় মতো, সুবিধা মতো, প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে। না হলে আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তরা আসবে, রাজনৈতিক ডাকুরা আসবে, যারা বলছে আমি রাজনীতি করি। রাজনীতি রাজনীতি রাজনৈতিক সরকার, রাজনৈতিক সরকার, নির্বাচন, ম্যান্ডেট, গণতন্ত্র, যারা মিথ্যা কথা বলছে। 53-54টি বছর এই মিথ্যার উপর বাংলাদেশ আছে। আমরা জনগণ, যারা আম জনতা, ম্যাঙ্গো পাবলিক, ম্যাস পিপল, আমরা আছি এই 53-54টি বছর ধরে এই সমস্ত বাজে বয়ানে। রাজনীতি, নির্বাচন, দল, গণতন্ত্র, এই মিথ্যে আশ্বাস আমাদের দিয়ে তারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, এই দুর্বৃত্তরা, রাজনৈতিক দুর্বৃত্তরা। আর এই দুর্বৃত্তরা আমাদের শোনাচ্ছে সব সমস্যার সমাধান নাকি একটি তথাকথিত নির্বাচনের মধ্যে আছে। এবং কেমন নির্বাচন? যেন তেন ভাবে, এবং যেই সে চলে আসতে পারে, যেই সেই চোর ডাকার ডাকু আবার চলে আসতে পারে। তথাকথিত সংসদ, তথাকথিত পার্লামেন্ট, তথাকথিত সংসদীয় গণতন্ত্র, এইসব গাল ভরা বলি কপচিয়ে তারা আবার চলে আসতে পারে আমাদের মাথায় আবার কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য। আমরা এগুলো চাইনি, আমরা এটা প্রত্যাখ্যান করেছি, ডাউন রাইট প্রত্যাখ্যান করেছি, ডাউন রাইট রিজেকশন হয়েছে। এই পচা রাজনীতি আমরা ফেলে দিয়েছি। তাই ছাত্ররা বলছিল, আমাদের তরুণরা বলছিল নতুন বন্দোবস্তের কথা। হ্যাঁ, তারা দিক নির্দেশনা দিতে পারেনি সেভাবে। নতুন বন্দোবস্তটা কি? তারা অনেক কিছু বোঝে না, তারা বয়সে তরুণ, তারা রাজনীতি করেনি আগে, বাট সদিচ্ছা তাদের ছিল। এই সদিচ্ছা তারা বারবার ব্যক্ত করেছে। নতুন বন্দোবস্ত, আমরা যখন নতুন বন্দোবস্তের কথা ভাবছি, আমরা যখন সব কিছু নতুন করে ঢেলে সাজাতে চাচ্ছি, সে এই একদল লোক উঠে পড়ে লেগেছে, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আমাদের ক্ষমতায় আনো, আমরা কিছু খাওয়া দাওয়া করি, আমরা ক্ষুধার্ত। এই 2 দিন আগেও শুনলাম ঠিকাদারেরা নিজেদের সঙ্গে কি সব কথা বলছে, কিভাবে লুটে পটে খাওয়া যায়। 15-16 বছর খাইনি, এখন খাওয়ার সময় হয়েছে, আমরাই খাবো। অসংখ্য অডিও ভিডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে সব জায়গায়। বিএনপি নেতাকর্মীরাই বলছে এগুলো, তারাই করছে সেই চেষ্টা, যদিও দখল অলরেডি নিয়েছে। আওয়ামী সেই ভ্যাকুয়ামগুলো একটিও খালি নেই, সব জায়গায় বিএনপির লোকজন বসে পড়েছে। তারপরে তারা বলছে আমাদের খাওয়া হচ্ছে না ঠিকঠাক মতো, নির্বাচন হলে হবে খাওয়া। কারণ আমরা জানি অসংখ্য তরুণের চকচকে মোটরসাইকেল দরকার। যারা ছাত্রদল করে, যুবদল করে, তারা একটি মোটরসাইকেলের আশায় আছে। শহর কেন্দ্রিক জেলাগুলোতে, উপজেলাগুলোতে অসংখ্য তরুণের, হাজার হাজার তরুণের চকচকে মোটরসাইকেল দরকার। তারা স্বপ্ন দেখছে একটি মোটরসাইকেল, দলের হাত ধরে যেটি আসবে। অনেকেই স্বপ্ন দেখছে, যারা আগে মোটরসাইকেল চালাতো, একটি কারের, একটি তার নিজস্ব প্রাইভেট কার হবে একটি, সেই কারের স্বপ্ন দেখছে। কেউ কেউ একটি লাইসেন্সের স্বপ্ন দেখছে, একটি ঠিকাদারি লাইসেন্স। এই স্বপ্নে বিভোর বিএনপি নেতা কর্মীরা। তো এগুলো এখনো হচ্ছে না, কারণ এগুলো তো একটা অফিসিয়াল ব্যাপার আছে, অফিসিয়াল ফর্মালিটিস আছে, সেগুলো মেনটেন করতে হবে। সো ক্ষমতায় না গেলে সেগুলো হচ্ছে না। বেসরকারিভাবে খাওয়া দাওয়া হচ্ছে, বাট পাকাপোক্ত করবার জন্য কিছু অফিসিয়াল বিষয় আছে, সেগুলো মেনটেন করা দরকার। তো তাই নির্বাচনের জন্য এত তারা, আমাদেরও তারা নির্বাচনের জন্য। আমরা অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রকে নির্বাচনবিহীন একটি অনির্বাচিত সরকারের হাতে দেখতে চাই না। হ্যাঁ, অবশ্যই এই সরকারটি অনির্বাচিত, বাট চমৎকার ম্যান্ডেট নিয়ে এসেছিল এই সরকার ক্ষমতায়। এখনো জনগণের ম্যান্ডেট এই সরকারের উপর, সরকারের সঙ্গে আছে। তো এই সরকার অবৈধ নয়, এই সরকার অনির্বাচিত নয়, কিন্তু অবৈধ নয়, ম্যান্ডেটধারী একটি সরকার, যার যথেষ্ট ক্ষমতা আছে অনেক কিছু করবার জন্য। এই ক্ষমতা আমরাই দিয়েছি তাকে, এই সরকারকে। তো বিএনপি যেটি বলছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যে আমরা বলেছি, খুব ভালো করে রসিয়ে রসিয়ে বলছিলেন, আমরা বলেছি নির্বাচন, সংস্কার এবং বিচার। পতিত হাসিনা এবং হাসিনা লেসপেন্সারদের, মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত হয়েছে, তাদের বিচার, সংস্কার এবং নির্বাচন, এই বিষয়গুলো নাকি আলাদা, একটির সঙ্গে আরেকটির নাকি কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই বিএনপির আধা পাগল নেতারাই এমন কথা বলতে পারেন, কিংবা ধান্দাবাজ নেতারা। আমরা তো বুঝতেই পারি না এই 3টি বিষয় একের সঙ্গে অপরের সম্পর্ক নেই কি করে। এই 3টি বিষয় তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আমরা নির্বাচনের আগেই বিচার দেখতে চাই। বিএনপি আওয়ামী লীগের বিচার করবে সে কথা আমরা বিশ্বাস করি না। কারণ অলরেডি বিএনপি আওয়ামী কর্মীদের কোঅপ্ট করা শুরু করেছে তাদের দলে, ঘোষণা দিয়ে বিভিন্ন নেতারা, যে কি বলে, ক্লিন ইমেজের লোকের আসতে পারে আওয়ামী লীগ, আমাদের কোনো সমস্যা নেই। সো এই ধোয়া তুলে, এই বয়ান তৈরি করে আওয়ামী লীগারদের তারা দলে ঢুকাচ্ছে। এবং সেদিন হাসনাত আব্দুল্লাহ যে বলছিল যে আওয়ামী লীগের টাকা আওয়ামী লীগও চলে, বিএনপিও চলে, নিরাট সত্যি কথা। সো এখনই আওয়ামী লীগকে এভাবে দলে ফেরানো হচ্ছে, এখনই তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া হচ্ছে, আর্থিক সহযোগিতা, এখনই সুবিধা নেওয়া হচ্ছে। তো আগামী দিনগুলোতে আওয়ামী কর্মীদের দলে ভিড়িয়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করবার কথা ভাবছে বিএনপি। আমরা সেটাই দেখতে পাচ্ছি প্রকারান্তরে।
তো এই বিএনপি আওয়ামী লীগের বিচার করবে, পতিত হাসিনার বিচার করবে, উই ডোন্ট বিলিভ ইট, ইম্পসিবল, আমরা এটি বিশ্বাস করি না, অসম্ভব। সো তারা তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো বলছে, কিন্তু আমরা বিশ্বাস করি নির্বাচনের আগেই বিচার হতে হবে, হাসিনার সহ প্রত্যেকের বিচার হতে হবে। কারণ বিএনপিকে এই ব্যাপারে আমরা ট্রাস্ট করি না। বিএনপি যতই বলুক, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট গিভ আ ড্যাম, আমরা তাদের চিনি। সো তিনি এটি মিথ্যে বলেছেন, হয় মিথ্যে বলেছেন, না হলে না বুঝে আবল তাবল বলেছেন। হ্যাঁ, না বুঝবার বিষয়টি এখানে থাকতে পারে। তিনি লেখাপড়া জানেন, পিএইচডি করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু এখন বার্ধক্যজনিত কারণে কথাবার্তা এলোমেলো হতেও পারে। সেটি বার্ধক্যজনিত দুর্বলতার কারণে অপলাপ কিংবা প্রলাপ, অথবা জেনে বুঝে ধান্দাবাজি করবার জন্য আমাদের বলার চেষ্টা করছেন রেটরিক তৈরি করে, যেগুলো আলাদা আলাদা জিনিস। সেগুলো কোনো আলাদা জিনিস না, দে আর ইন্টার রিলেটেড, কখনো এগুলো আলাদা হতে পারে না। সংস্কারের মাধ্যমে একটি ভালো নির্বাচন পাওয়া সম্ভব, আগের সেই পুরনো বন্দোবস্তে কখনই ভালো নির্বাচন পাওয়া সম্ভব না। নির্বাচন পাওয়া সম্ভব, যেটি আমরা চাই না। নির্বাচন নাটক আমরা অনেক খেলেছি, নির্বাচন জোলাবাতি বলে গ্রামে পিকনিক, সেগুলো আমরা অনেক করেছি, সেগুলো আমরা চাই না। আসলে আমরা একটি অন্যরকম নির্বাচন চাই। অধ্যাপক ইউনূস বলেছেন যে একটি নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন হবে এবং ফেয়ার নির্বাচন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তিনি প্রতিশ্রুতিবদ্ধ এটি দেওয়ার জন্য। হ্যাঁ, সময় লাগছে কিছুটা, আর এমন না যে তিনি কিচ্ছু বলেননি, মুখ বন্ধ করে আছেন। তিনি বলেছেন হয় 25শে ডিসেম্বর, না হলে 26শে জুনের মধ্যে নির্বাচন হতে হবে। এমনকি গতকালকের আলোচনায় এই আলাপ এসেছে, বলা হয়েছে যে 30 জুন হলো কাট অফ টাইম, অর্থাৎ এরপরে যাবার কোনো সুযোগ নেই, যাবে না। তো জুন বলেছেন বলে জুনেই হবে না, তার আগেও হতে পারে, এই ইঙ্গিতও কিন্তু তারা দিয়েছে। বিএনপি সহ্য করতে পারেনি। তো এই ছিল বিএনপির সেই পুরনো আলাপ, পুরনো দাবি, সেটি তারা তুলেছিলেন গতকাল। আর অধ্যাপক ইউনূস তার সেই জায়গায় অনড় আছেন, তিনি তার আগের কথাই আছেন, 30 জুন কাট অফ টাইম। সো বিএনপি কি পেয়েছে বা কি এটার ফলাফল হয়েছে, এটা আমরা বুঝে নেবার চেষ্টা করব নিজের মতো করে। এইবার আসি জামায়াতে ইসলাম প্রসঙ্গে। জামায়াতে ইসলাম কি বলেছে কালকে আলোচনায়? প্রথমে বিএনপিকে ডাকা হয়েছিল আলোচনার জন্য, মিটিংয়ের জন্য, যেটাই বলি না কেন। পরবর্তীতে ডাকা হয়েছিল জামায়াতে ইসলামকে। তো জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি সাংবাদিকদের মিটিং শেষে কিছু কথা বলেছিলেন এবং তাদের আলোচনার সারাংশ তিনি যেভাবে তুলে ধরেছিলেন তা ছিল, নির্বাচনের আগে সংস্কার ও দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আনবার দাবি করছি। চমৎকার। নির্বাচনের আগে সংস্কার ও দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনসম্মুখে আসতে হবে, সংস্কারের কিছু বিষয় আসতে হবে, দৃশ্যমান হতে হবে, সেটি তারা বলেছেন, ট্যানজিবল হতে হবে, বোঝা যায়, দেখা যায়, এরকম হতে হবে। আর বলেছেন যে বিচারও আমরা দেখতে চাই, যে কথাটি আমি একটু আগে বলছিলাম, যে আমরা হাসিনার বিচার এক্ষুনি চাই। নির্বাচনের জন্য আমাদের কোনো তাড়া নেই, বিচারের জন্য তাড়া আছে। হাসিনা যা যা করেছেন, আমাদের বিরুদ্ধে যেসব অপরাধ করেছেন, মানবতা বিরোধী যেসব অপরাধ তিনি সংগঠন করেছেন, রাষ্ট্রদ্রোহিতামূলক যেসব কাজ করেছেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব যেভাবে ভারতের কাছে বিকিয়ে দিয়েছিলেন, এই সবগুলো ধারায়, সবগুলো অপরাধের জন্য তার বিচার হতে হবে, তার লেসপেন্সারদের বিচার হতে হবে। আমরা আগে বিচার চাই, আমাদের কোনো তাড়া নেই, উই আর নট হাংরি, উই আর ওকে। আমাদের নির্বাচন চাই না, চাই এখনই না, পরে। আগে সংস্কার, আগে বিচার, তারপর অবশ্যই সেই টাইম লাইনের মধ্যে জুন 2026 কিংবা সম্ভব হলে তার আগে, কিন্তু সংস্কার এবং বিচার হতে হবে। সো জামায়াতের আমির সুস্পষ্টভাবে এই কথা উল্লেখ করেছে। জামায়াত এরকমই একটি স্ট্যান্ড বরাবরই ধরে রেখেছে। তারা শুরু থেকে বলেছে আগে আমরা বিচার চাই, নির্বাচন একটু পরে হলো আমাদের কোনো আপত্তি নেই। খাই ভাবটি জামায়াতের মধ্যে দেখিনি। নির্বাচন কবে হবে এই বিষয়টি স্পষ্টীকরণ, হ্যাঁ, তিনি একথা উল্লেখ করতে ভুলেননি যে একটি স্পষ্টীকরণ করলে ভালো হয়, স্পষ্ট করে জানালে ভালো হয়, ঠিক কোন মাসে বা কবে নাগাদ নির্বাচনটি হতে পারে আমরা একটি ইঙ্গিত পাই। তিনি এমন কথা বলেছেন, কোনো চাপ দেননি, জেদ করেননি, কালকে আন্দোলনে বসে যাবেন, যমুনা ঘেরাও করে ফেলবেন, এইসব কোনো কথা না। চমৎকারভাবে ঠান্ডা মাথায় কিছু চাওয়া তার ছিল, তার দলের, সেটি তিনি তুলে ধরেছেন। আচ্ছা, সংস্কার শেষ না করে যদি নির্বাচন হয়, জনগণ এই নির্বাচনে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। চমৎকারভাবে তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে সংস্কারের আগে যদি নির্বাচন হয়, তাহলে জনপ্রত্যাশা পূরণ হবে না। আমরা তাই মনে করি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। আর কি ভাবছেন আপনারা এইসব ইস্যুগুলোতে, জামায়াতের বক্তব্যে, বিএনপির বক্তব্যে, দয়া করে কমেন্টে লিখে জানাবেন। আই লাইক এনগেজমেন্ট, আমি আপনাদের সঙ্গে এনগেজমেন্টে থাকতে পছন্দ করি। এবং নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিই, কমেন্ট মনোযোগ সহকারে পড়ি এবং রেসিপ্রোকেট করি আপনাদের সঙ্গে। সো কমেন্ট করে জানাবেন
সব বিষয়ে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা সেইভাবে কোনো টাইম লাইন বেঁধে দেইনি নির্বাচনের জন্য, তবে সংস্কার শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি বা যদি দেরি হয় আর একটু সময় যদি লাগে তাহলে রোজার পর পর। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রধান উপদেষ্টা বিষয়গুলোকে কিভাবে দেখেছেন আপনার প্রস্তাবগুলোকে। তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অত্যন্ত ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শুনেছেন এবং মনে হলো তিনি পছন্দ করছেন আমার কথাগুলো। তো ভালোই লাগলো। এখানে একটি রিকনসিলিয়েশনের, কনসেনসাসের জায়গা দেখছি আমি। এখানে কোনো কনফ্রন্ট্রেশন আমি দেখিনি, বরং কনসেনসাস দেখছি, যে একটি কনসেনসাসের দিকে যাচ্ছে বিষয়টি। বৈরিতা নয়, অপোজিশন নয়, কনফ্রন্ট্রেশন নয়, ঘটেনি এটি। আচ্ছা, তো এই ছিল জামায়াতের সংস্কার প্রস্তাব বলি বা তাদের দাবি বলি সেইটির সারাংশ। এবার আসছি এনসিপি বিষয়ে। এনসিপিকেও ডাকা হয়েছিল, তারাও কথা বলেছেন। এনসিপির নেতৃবৃন্দ, নাহিদ ইসলাম মূলত লিড করছিলেন এনসিপিকে, সেখানে হাসনাত আবদুল্লাহও ছিলেন। তো তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবার ব্যাপারে কথা বলেছেন, যে সরকারকে 30 দিন, সরকার একটি ডেডলাইন ঘোষণা করেছিল 30 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র সরকার প্রকাশ করবে, তারা এই আশা ব্যক্ত করেছেন। আর জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারকে পুনর্বাসনের ব্যাপারে বা তাদের পুনর্বাসন বিষয়ে যেসব কর্মসূচি চালু আছে সেগুলো কিছুটা ধীর গতিতে চলছিল, এগুলো এক্সপেডাইট করার কথা তিনি বলেছেন, যাতে আরও ত্বরান্বিত করা হয়, এগুলোকে আরও এগিয়ে আনা হয় এবং তারা যাতে কার্যকরভাবে সাহায্য সহযোগিতা পান, তাদের ভাতা দেওয়া হয়, তাদের জন্য যা যা করা দরকার সব কিছু করা হয়। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের ব্যাপারে সুস্পষ্টভাবে কথা বলেছেন। আমার কাছে এই বিষয়টি খুব ভালো লেগেছে। অন্য আলোচনার ভিড়ে এই বিষয়টি নাও আসতে পারতো, কিন্তু না, নাহিদ ইসলাম এই আলোচনাটি ভুলেননি। খুব ভালো লেগেছে আমার কাছে বিষয়টি, যে আহত নিহতদের ব্যাপারে তাদের যে কনসার্ন, তাদের যে সহমর্মিতা, তাদের যে কম্পেশন, আমাকে খুব মুগ্ধ করেছে বিষয়টি আসলে। তিনি আরও বলছিলেন যে উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে এই ছাত্র উপদেষ্টারা এনসিপির কেউ না, এনসিপি একটি ভিন্ন রাজনৈতিক দল, এবং আমিও একসময় ছাত্র উপদেষ্টা ছিলাম, আমি সেই উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে গিয়ে আমি নতুন দলে জয়েন করেছি। তো তারা যারা আছে ছাত্র উপদেষ্টা, ভবিষ্যতে তারা যদি রাজনীতি করতে চায় তারা পদ ছেড়ে দেবে, দিয়ে গিয়ে করবে, এখানে থেকে তাদের এগুলো করবার কোনো সুযোগ নেই, এবং তারা এখন রাজনীতি করছে না, উপদেষ্টা হিসেবে তারা কাজ করছে, এবং তারা এনসিপির কেউ না, তারা হলো গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ছাত্র জনতার লোক, তারা অভ্যুত্থানের লোক, তারা এনসিপির কেউ না। চমৎকার ব্যাখ্যা, তাই তো? তারা ছাত্র জনতার এবং গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট লোক, তারা এনসিপির কেউ নাই মনে। হ্যাঁ, তারা এনসিপির তখনই হবে যখন তারা পদ ছেড়ে দিয়ে গিয়ে নাহিদ ইসলামের মতো এনসিপিতে জয়েন করবে। এখন কেন তারা এনসিপির লোক হবে? বিএনপি যতই কান্নাকাটি করুক, যতই আমাদের বোঝাবার চেষ্টা করুক এই দুজনকে খেলাতে হবে, আমরা তো চাই না। কোন লজ্জায় চাইবো আমরা? তারা আমাদের শ্বাস ফেলতে দিয়েছে, আমাদের শ্বাস বন্ধ ছিল, আমরা আইসিইউতে ছিলাম, আমরা আবার জীবন ফিরে পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি। বিএনপির যতই খারাপ লাগুক, বিএনপির অনেক অর্বাচীন নেতা বলবার চেষ্টা করেছে এটি কোনো দ্বিতীয় স্বাধীনতা না, স্বাধীনতা একবারই হয়। কে বলেছে? স্বাধীনতা 5 বারও হতে পারে। জনগণ যখন প্রকৃত স্বাধীনতার স্বাদ না পাবে, যতবারই চেষ্টা করবে, যতবারই আন্দোলন সংগ্রাম করবে, যতবারই আন্দোলন সংগ্রামে সফলতা আসবে, প্রতিটি স্বাধীনতা বলে গণ্য হবে, এবং এইটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আর এই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আমাদের দিয়েছিল সেই দামাল ছেলেরা, সেই ছাত্র নেতৃবৃন্দ, এবং তারা দুজন এই সরকারে আছে, তারা ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছে, তারা এনসিপির কেউ না। বিএনপির এই বয়ান আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, এটি রাজনৈতিক রেটরিক, পলিটিক্যাল রেটরিক। তো এই ছিল নাহিদ ইসলামের বক্তব্য এনসিপির পক্ষ থেকে। তো যা ছিল কালকের আলোচনায় মোটামুটি আপনাদের সামনে পেশ করলাম, আর আমার যা যা বলবার ছিল ফাঁকে ফাঁকে আমি বলবার চেষ্টা করেছি। সো এখন অনেকে হয়তো আমরা ভাবতে পারি যে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি শুরুই করেছিলাম এইভাবে যে উত্তেজনার পারদ আপাতত নেমেছে, কিছুটা প্রশমিত হয়েছে। হ্যাঁ, আপাতত অর্জন আমি এইটুকুই দেখছি কালকের আলোচনায়। আজকেও মিটিং আছে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্যদের, তো আমরা দেখবো রাত অবধি কী ডেভেলপমেন্ট হয়। আর যেটি বলছিলাম যে পারদ আপাতত নেমেছে, বাট আমি তারপরে সব কিছুকে সন্দেহের চোখে দেখছি। এখনও নানা রকম ষড়যন্ত্র চতুর্দিকে বিরাজ করছে, এক একজনের এক এক এজেন্ডা, কে কী চাইছে আমরা ঠিকমতো বুঝতে পারছি না। তারা বলছে একটা, অনেকেই ভেতরে আছে আরেকটি। বিএনপি বলছে আমরা সহযোগিতা করছি, কালকেও বলেছে সহযোগিতার কথা, অথচ আজই নিউজ পেপার দেখলাম তারা চিটাগং পোর্টে শ্রমিক দল সেখানে অবস্থান নিয়েছে, সেখানে আন্দোলন করছে। কি আন্দোলন? পোর্ট কাউকে দিয়ে দেওয়া যাবে না। আর এই বিষয়ে কোনো ডিসিশন হয়নি, এখনো আলোচনা ছিল মাত্র। সো সেখানে পোর্টের সামনে নারা লাগাবে, পোর্টের সামনে আন্দোলন গড়ে তুলবে, ঢাকা অচল করে দিবে নগর ভবন কেন্দ্রিক,
তো এইসব করলে কোনো লাভ নেই। এইসব করে বলা যাবে না যে আমরা আন্দোলনকে সমর্থন করছি, আমরা অধ্যাপক ইউনূসকে সমর্থন করছি, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমরা আছি, আর ওখানে নারা লাগাবো, আন্দোলন করব, সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করব। সো এই জন্যই বলছিলাম প্রিয় দর্শক, কার কি এজেন্ডা, কে কি চাইছে, শেষ বিচারে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং আজ সন্ধ্যা অবধি কী ডেভেলপমেন্ট আসে আমরা দেখব। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, কমেন্টে জানাবেন।